আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি বাইজি কন্যা উপন্যাসের 5 ও 6 নম্বর পর্ব। শাহিনুরের উন্মুক্ত পিঠে নিজ হস্তে যত্ন সহকারে ওষুধ লাগিয়ে দিয়ে অত্যন্ত গম্ভীর ভঙ্গিতে বেরিয়ে এলো প্রণয়। শঙ্কিত হয়ে প্রণয়ের যাওয়ার পানে তাকিয়ে রইল শাহিনুর। মনে করার চেষ্টা করলো এই মানুষটাকে সে কোথাও দেখেছে, কিন্তু কোথায় একটু মনে করতে পারল না। তাই ঘরে থাকা ব্যক্তিদের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। সঙ্গে সঙ্গে পুরো শরীর শিউরে উঠল তার, কারণ রঙ্গন রোমানা দুজনই তাকে নিষ্পলক দৃষ্টিতে দেখছে। ইতস্ততভাবে নড়ে চড়ে বসলো শাহিনুর। রঙ্গনের দিকে এক পলক তাকিয়ে আবার মাথা নিচু করে ফেলল। বক্ষস্থলে শুরু হলো ঢিপ 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 আওয়াজ। সম্মুখের গৌরবর্ণের সুশ্রী পুরুষটির দৃষ্টিজোড়া কত মোলায়েম, অথচ কিছুক্ষণ পূর্বে যে পুরুষ লোকটি বেড়ে গেল সে কতই না কর্কশ। বেরিয়ে যাওয়া পুরুষটিকে স্মরণ হতেই আচমকাই শাহিনুরের মনে পলাশের ভয়ঙ্কর মুখশ্রীটা ভেসে উঠল। অদ্ভুতভাবেই দুটো মানুষের মধ্যে পর্যাপ্ত মিল খুঁজে পেল। দুজনের গায়ের রং যেমন গৌরশ্যাম, তেমনি মোটা জোড়া ভ্রু। বিশাল দেহের অধিকারী কর্কশময় এই পুরুষ দুটোর কি কোনো সংযুক্তি আছে? ভাবতে গা শিউরে উঠল শাহিনুরের। থমথমে মুখশ্রীতে তাকালো রঙ্গনের দিকে। ওষ্ঠাধর প্রসারিত করে হাসল রঙ্গন। বসে থাকা মুড়াটি আরেকটু এগিয়ে ডিভানের সম্মুখীন হলো। দৃষ্টি তার তখনই পলকহীন। এই দৃষ্টি দেখে কিছুটা লজ্জায় রক্তিম হয়ে গেল শাহিনুর। তা দেখে রঙ্গন বলল, তো মিস নূর, এবার বলা যাবে কি তুমি ঠিক কিভাবে কাটার সঙ্গে মাখামাখি হলে? উৎসুক হয়ে এগিয়ে বসলো রোমানাও। বলল, হ্যাঁ, আমাদের পুরো ঘটনাটি খুলে বলো নূর। অবিরত ঢোক গিলতে শুরু করলো শাহিনুর। এবার রোমানা আর একবার রঙ্গনের দিকে তাকিয়ে স্পষ্ট বুঝিয়ে দিল সে ভীষণ ভীতু একটা মেয়ে। তার সে ভয়টুকু দারুণ উপভোগ করলো রঙ্গন। মুচকি হেসে বলল, আপা, নূরমণি যে খুব ভয় পাচ্ছে আমাদের। আচ্ছা আপা, আমরা কি ভাগ না ভাল্লুক? এই নূর বনের ভিতর আছি বলে তুমি সত্যি সত্যি আমাদের বন্যপ্রাণী ভাবছো না তো? হায় কপালে, এই ছিল আমার কপালে, শেষকালে কিনা বন্যপ্রাণী বানিয়ে দিলে আমায়। সকল ভয় জড়তা যেন এক নিমিষেই কেটে গেল শাহিনুরের। তার হরিণাক্ষ দৃষ্টিজোড়ায় ভর করলো একরাশ কৌতূহল। রঙ্গনের বলা কথাগুলো কেমন রসাত্মক লাগলো তার কাছে। এমন সহজ সুন্দর হাস্যজনক কথা কোন পুরুষ বলতে পারে? বিস্মিত হলো শাহিনুর। তার হৃৎসিন্ধু পারে সৃষ্টি হলো ক্রমাগত ঢেউয়ের খেলা। মস্তিষ্কে কেবল বিচরণ করতে থাকলো কয়েকটি বাক্য। এটাই কি তাহলে ভালো মানুষ? সবগুলো মন্দ মানুষের মাঝে কি একটা ভালো মানুষের দেখা মিলল? আম্মার কথা কি তাহলে সত্যি হলো? রোমানা বলল, কি হলো নূর, তুমি আমাদের ভয় পাচ্ছ কেন? আমরা খারাপ মানুষ নই, আমরা দুজনেই ওই জমিদার বাড়ির সদস্য। ও জমিদার বাড়ির ছোট ছেলে, আমি ওর খালাতো বোন। চোখ বড় বড় করে তাকালো শাহিনুর। অবাক আঙ্কিত হয়ে বলল, জমিদার বাড়িতে ভালো মানুষও আছে? এমন সহজ সরল প্রশ্ন শুনে হেসে ফেলল রঙ্গন। তার গোলাপি বর্ণীয় দীপ্তমান ওষ্ঠাধরের দিকে অবাক চোখে তাকিয়ে রইল শাহিনুর। রঙ্গন সে অবাক দৃষ্টিতে প্রগাঢ় চাহনি ছুড়ে দিয়ে মোহিনীয় স্বরে বলল, তোমার এই হাতটা সামনে ধরে দেখো, এক হাতে 5টা আঙ্গুল রয়েছে, কিন্তু এখানে একই সমান 2টো আঙ্গুল খুঁজে পাবে না। ঠিক তেমনি জমিদার বাড়িতেও অসংখ্য মানুষজন রয়েছে, তারা কেউই কারো মতন নয়। এই পৃথিবীতে প্রতিটি মানুষই বিচিত্র শাহিনুর। ভ্রু কুচকে সত্যি সত্যি শাহিনুর নিজের ডান হাতটা সামনে ধরলো। তারপর খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলো নিজের আঙ্গুলগুলো। সত্যি একটি আঙ্গুলও সমান পেল না। তাই অবাক হয়ে বলল, তুমি তো সত্যি কথা বলেছ, তুমি আসলেই ভালো মানুষ। আম্মা বলেছে ভালো মানুষরাই সত্যবাদী হয়। তাই আর কি বলেছে তোমার আম্মা? উৎসুক নয়নে আরও অনেক কথাই বলার জন্য ওষ্ঠ নাড়ানো শাহিনুর, কিন্তু বলা হলো না। তার পূর্বেই রোমানা বলল, রঙ্গন, তুই কি উল্টাপাল্টা কথা শুনতে চাচ্ছিস? তুই আগে এটা শোন, ও কীভাবে এত ব্যথা পেল, কি হয়েছিল ওর সাথে? রঙ্গন বলল, হ্যাঁ নূর, তুমি আগে এটা বলো, তুমি ওখানে কি করে এলে? নূর বলল, বাঁশির সুর শুনে। ভ্রু কুচকে গেল রোমানার। অবাক হলো রঙ্গন। বলল, তুমি বাঁশির সুর শুনে এখানে এসেছো? না, তাহলে? হঠাৎই বিচলিত হয়ে উঠল শাহিনুর। নিঃশ্বাস বেলে গেল অস্থিরতা। এদিক সেদিক দৃষ্টি নিক্ষেপ করতে করতে বলল, তোমরা কি বাঁশিওয়ালাকে চেনো? সে কোথায় থাকে? কী নাম তার, জানো তোমরা? বাঁশিওয়ালাকে স্মরণ করতেই শাহিনুরের এমন অদ্ভুত আচরণ শুরু হওয়াতে বিস্মিত হলো রঙ্গন, রোমানা দুজনই। ওরা কিছু বলবে তার পূর্বেই শাহিনুর নিজে থেকেই বলল, বাঁশিওয়ালা আজ কেন দেরি করে বাঁশি বাজালো?
তার সুরের অপেক্ষায় জানালার চৌকাঠে বসে থাকতে থাকতেই আমি ঘুমিয়ে গেছিলাম। তারপর হঠাৎ যখন বাঁশির সুর শুনলাম, তখনই ওপর থেকে সোজা নিচে পড়ে গেছি। পুরো ঘটনা একদমই বিবৃত করে থামল শাহিনুর। এটাও বলল সে প্রায় রাত জেগে বাঁশির সুর শুনে। অজ্ঞাত বাঁশিওয়ালার প্রতি যে তার অদ্ভুত টান রয়েছে সেটাও স্পষ্ট বুঝিয়ে দিল ওদের। রঙ্গনের বক্ষস্থলে যেন মেঘনা চাইতেই বৃষ্টিপাত শুরু হয়ে গেল। মাথা দুলিয়ে হাসল রঙ্গন। পরিহিত প্যান্টের পকেট থেকে তড়িৎ গতি বাঁশি বের করে উঠে দাঁড়ালো। শাহিনুরের দিকে নির্বিশেষ দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে পিছাতে শুরু করলো। তারপর পাশের দেয়ালে পিঠ ঠেকিয়ে এক হাঁটু স্বল্প ভাঁজ করে দেয়ালে পা ঠেকিয়ে দৃষ্টিজোড়া বন্ধ রেখে ধরল সুর। বাজলো বাঁশি। উৎকণ্ঠা হয়ে তাকিয়ে রইল শাহিনুর। রোমানা মুচকি হেসে মাথা দুলিয়ে বলল, বাঁশিওয়ালার কাছেই বাঁশিওয়ালার খবর চাইলে? দু চোখ জলে ভরে উঠল শাহিনুরের। শারীরিক যন্ত্রণাগুলো নাড়া দিল খুব। বাঁশিওয়ালার সুর থামিয়ে অভিযোগ করতে ইচ্ছে করল খুব। ও বাঁশিওয়ালা, আজ তোমার বাঁশি এত দেরিতে কেন বাজলো? তোমার এই দেরিটুকুর জন্য আমি কত ব্যথা পেয়েছি জানো? ছলছল নয়নে তাকিয়ে রইল শাহিনুর। তৃপ্তি সহকারে দেখতে থাকলো তার বাঁশিওয়ালাকে। ইস, কত সুন্দর দেখতে বাঁশিওয়ালাকে। তার কল্পনার চেয়েও বেশি সুন্দর মানুষটা। কল্পনার বাঁশিওয়ালার গায়ের চামড়া এত সাদা ছিল না, আর না ছিল কপাল জুড়ে লেপ্টে থাকা অমন বিনীত চুল। নাকটাও কল্পনায় যেমন মোটা গুরুগম্ভীর ছিল, অথচ সম্মুখের মানুষটা পুরোটাই কি প্রাণোচ্ছল, টকটকে চৌকা নাকের অধিকারী। এত সুশ্রী পুরুষটার মোলায়েম স্পর্শে বাঁশিটাও কত আনন্দে সুর দিয়ে যাচ্ছে। সীমাহীন মুগ্ধতায় আচ্ছন্ন কিশোরীর প্রগাঢ় চাহনিতে চোয়াল জোড়া কঠিন হয়ে গেল কর্কশময় পুরুষটির। আর এক মুহূর্ত বিলম্ব না করে ধপ পা ফেলে গৃহে পদার্পণ করল। সকল আনন্দকে নিরানন্দে পরিণত করে, সকল মুগ্ধতাকে অসন্তোষে বিলিয়ে দিয়ে শাহিনুরের সম্মুখে দণ্ডায়মান হলো প্রণয়। প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে রোমানার দিকে তাকে বলল, এক্ষুনি চলো এখান থেকে। তারপর রঙ্গনের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, আর তুইও এক্ষুনি বাড়ি ফিরবি। বাইরে বাইজি গৃহের ভৃত্য রেশমা খাতুন দাঁড়িয়েছে। এই মেয়েটাকে সেই যথাস্থানে পৌঁছে দেবে। শেষ কথাটুকু প্রচণ্ড চিবিয়ে চিবিয়ে বলল প্রণয়। তারপর জোরে জোরে বার কয়েক শ্বাস ফেলে তাকালো শাহিনুরের দিকে। দেখলো ভীতিগ্রস্ত একজোড়া চোখ তাকিয়ে আছে তার দিকে। ক্রোধে ফেটে পড়ল প্রণয়। ধমকে উঠে বলল, লজ্জা করে না রাত দুপুরে বাঁশির সুর শোনার জন্য উৎকণ্ঠা হয়ে জানালা জাপটে পড়ে যাও? পাঁচফোড়ন গৃহ। চারিদিকে ফজরের আজান ধ্বনি শোনা যাচ্ছে। পাঁচফোড়ন গৃহের সম্মুখে যে বিস্তর বাগানটি রয়েছে তার মাঝ বরাবর রাস্তা দিয়ে পাশাপাশি হাঁটছে প্রণয় রোমানা। এগিয়ে যাচ্ছে নিজেদের গৃহে। স্বভাব সুলভ গম্ভীরতা বজায় রেখেই এগোচ্ছে প্রণয়। তার গতি সূক্ষ্ম, দৃষ্টিজোড়া ভূমিতলে স্থির। সেকেন্ডে কত কদম ফেলছে হয়তো সেই হিসেব নিকষে বিভরছে। আর তার পাশের রমণীটির উপর আকস্মাৎ কোনো বিষণ্ণতা জেঁকে বসেছে তা একমাত্র উপরওয়ালা আর সেই জানে। কিন্তু সেদিকে বিন্দুমাত্র গুরুত্ব দিল না প্রণয়। সে তার মতো গৃহে প্রবেশ করে নিজ কক্ষে চলে গেল। বক্ষস্থল দুমড়ে মুচড়ে গেল রোমানার। এই যে তার ভীষণ মন খারাপ হয়েছে, এই যে তার হাসি খুশি মুখটা জমেছে একরাশ কালো মেঘ, সেটুকুকে একটুও খেয়াল করেনি প্রণয়। যদি করে থাকে একটিবার কেন জিজ্ঞেস করলো না কি হয়েছে তোমার রোমানা? প্রশ্ন তো দূরে থাকে, একটিবার ফিরেও তাকালো না। গতকালই তাকে দেখে কিছুটা হেসেছিল, করেছিল কিছু হৃদয় জোনানো বাক্য বিনিময়। ওই অল্প বাক্য বিনিময় যে কোনো আজ থেমে গেছে। ওইটুকু পেলেও তো প্রাণটা শীতল থাকে তার, তবে ওইটুকু কেন আজ বন্ধ রইল? পাঁচফোড়ন গৃহ আজ বেশ রমরমা। সকাল সকাল জমিদারদের পঞ্চপুত্রেরই দেখা মিলেছে। বহুদিন পর পাঁচ পুত্রকে একসাথে ভোজনে বসিয়ে অলিউডের প্রথম স্ত্রী অরুণা এবং দ্বিতীয় স্ত্রী প্রেরণার বক্ষস্থলে ভীষণ প্রশান্তি লাগছে। পাঁচ ভাইদের মধ্যে সর্বপ্রথম আহার শেষ করল প্রণয়। অরুণা কোনো পুত্রের কি লাগবে তাই দেখছে। পুত্রদের খাওয়ানোর সময় কোনো দাস দাসীদের সহায়তা নিতে নারাজ অরুণা। দুই মা থাকতে তার অমূল্য রতনদের দাস দাসীদের সাহায্যে ভোজন করাতে হবে, ভাবতে আত্মায় আঘাত লাগে খুব। তাই অরুণার আদেশেই পুত্রদের ভোজন পর্ব দুই মায়ের নেতৃত্বেই শেষ করা হয়। অরুণা তার পুত্রদের পেট পুড়ে খাওয়ানোতে ব্যস্ত, আর প্রেরণার সম্মুখে বসে দু চোখ ভর্তি মায়া নিয়ে এক বুক ভালোবাসা নিয়ে তৃপ্তি সহকারে পঞ্চপুত্রকে দৃষ্টিপাত করতে ব্যস্ত। যতই হোক এরা তার নারী ছেঁড়া ধন। একজন মানুষ সবার চোখে যতই নিকৃষ্ট হোক না কেন, মায়ের চোখে সর্বপ্রথম সে সন্তান ব্যতীত অন্য কিছুই নয়। যখন প্রেরণার পুত্ররা অন্যায় কার্য করে তখন সে মনে মনে দীর্ঘ প্রতিজ্ঞা করে যে প্রাণগুলো সে পৃথিবীতে এনেছে, সে প্রাণগুলোর বিনাশও সে নিজ হাতে করবে। কিন্তু পাপিষ্ঠ সন্তানগুলো যখন বাইরের নোংরা আবর্জনা গায়ে জড়িয়ে তার সম্মুখে প্রশস্ত এক হাসি নিয়ে দাঁড়ায়, কলিজায় ছ্যাদ করে ওঠে।
মনে পড়ে যায় দীর্ঘ প্রসব বেদনার পর নিষ্পাপ এক একটি প্রাণকে ভূমিষ্ঠ করার আনন্দটুকু, ওষ্ঠকোণে ফুটে ওঠা তৃপ্তিদায়ক হাসিটুকু। যে সন্তানদের জন্ম দিয়ে সেদিন নিজেকে সার্থক মনে করেছে, আজ কেন এত সহজে কি করে নিজেকে ব্যর্থ মনে করবে? সে তো কোনো মহিষী নারী নয় যে নিজেকে কঠিন রূপে পরিণত করে নিজ পাপিষ্ঠ সন্তানদের শাস্তি দেবে। দীর্ঘশ্বাস ফেলল প্রেরণা। তারপর প্রণয়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, তুমি কি আর একটা দিন থেকে যাবে প্রণয়? আর থাকতে পারছি না। আপনি মন খারাপ করবেন না আম্মা, সামনের সপ্তাহে আসবো ইনশাল্লাহ, দুদিন থেকেও যাব। স্বস্তির শ্বাস ছাড়ল প্রেরণা। এগিয়ে গিয়ে প্রণয়ের কপালে পরপর 3টে চুম্বন দিল। মাথায় হাত বুলিয়ে বলল, তুমি আসবে বলেছ, আমার আর একটু মন খারাপ হবে না বাবা? পাশ থেকে রঙ্গন কপাল এগিয়ে দিয়ে বলল, আম্মা আমি 1 বছরের নামে বিদেশ চলে যাব, আমাকে 100টা চুম্মা দিন তাহলে। নিজের স্থানে বসতে বসতে প্রেরণা বলল, বেহায়া ছেলে আমার, বড় মার থেকে আদর নে। এখন আমার সব আদর শুধু প্রণয়ের জন্য। ও চলে গেলে তোরা 4 নাটকবাজিরাই তো সব আদর পাবি। ঈষৎ হাসল প্রণয়, প্রশস্তভাবে হাসল 4 ভাই। সকলের আহার পর্ব শেষ হতেই অরুণা একজন দাসীকে ডেকে বলল, অন্দরে গিয়ে বউদের খেতে আসতে বলো। গৃহের পুরুষরা ভোজন পর্ব শেষ করে চলে যেতেই নারীরা এলো। দাসীরাও সকল বউদের খাবার বেড়ে দিতে ব্যস্ত হয়ে পড়ল। সর্বশেষে এলো পল্লব চৌধুরীর দ্বিতীয় স্ত্রী জেবা। তাকে দেখেই অরুণা মুচকি হাসল। বিরক্তিতে হৃদয় কুঁচকে ফেলল প্রেরণা, কারণ গৃহের সব বউই অতি সাধারণভাবে এসেছে। সকলের পরনে সুতি শাড়ি, গায়ে গহনা বলতে একজোড়া সোনার কানের দুল, গলায় চিকন চেন, 2 হাতে একজোড়া সোনার চিকন চুড়ি। রোমানা এবারে এলে সবসময় শাড়ি পরলেও আজ শাড়ি পরেনি, পরনে তার অতি সাধারণ সুতি সিলর কামিজ। এই সকল সাধারণদের মাঝে নিজেকে অসাধারণভাবে ফুটিয়ে তোলার জন্য বরাবরের মতোই উপস্থিত হলো জেবা। পরনে গাঢ় সবুজ রঙের একটি কাতান শাড়ি, লম্বা লম্বা কালো রেশম চুলগুলো বেনুনি করে, বেনুনির শেষ মাথায় লাল টকটকে একটি কৃত্রিম গোলাপ ফুলওয়ালা চুল বাঁধার ফিতা, কপালে লাল টিপ, নাকে বেশ মোটা একটি স্বর্ণের নাকফুল। যদিও এটি জমিদার বাড়ির সকল বউদের নাকেই রয়েছে। এছাড়াও জেবার বেশভূষায় রয়েছে ওষ্ঠাধরে টকটকে লাল লিপস্টিক, গলায় বেশ ভারী সোনার হার, 2 হাতে 2টো সোনার বালা, 2 পায়ে ঝনঝন শব্দ করা একজোড়া নূপুর। উজ্জ্বল শ্যামবর্ণের এই রমণীটি নিজেকে অত্যাধিক সুদর্শনীয় করে তোলার জন্য মুখশ্রী এবং গণ্ডস্থল ভর্তি করে ব্যবহৃত সাদা পাউডার দিয়ে মুখশ্রী এবং গণ্ডস্থল মাত্রাতিরিক্ত সাদা করে ফেলেছে। এতে করে বোঝা যাচ্ছে সে তার চামড়ার ওপর সাদা জাতীয় পাউডারের প্রলেপ দিয়েছে। লম্বা মাঝারি গড়নের নারীটি বক্ষস্তর শটান করে ঝুমঝুম শব্দ তুলে, কোমর হেলিয়ে দুলিয়ে, ওষ্ঠকোণে আশ্চর্য ধরনের এক হাসি ফুটিয়ে তুলে সকলের সম্মুখে নিজেকে উপস্থিত করল। তার এই আশ্চর্য ধরনের হাসিটির রহস্য খুঁজতে গেলে বোধ হয় এটাই বের হবে, সে নিজেকে কৃত্রিমভাবে ফুটিয়ে তোলার জন্য এতটাই মগ্ন যে হাসিটাকে অত্যাধিক সুন্দর করতে গিয়ে কখনো প্রতিবন্ধী বা কখনো আধা পাগলার স্বরূপ ধারণ করে। চেয়ার টেনে শবনমের পাশে বসলো জেবা। শবনম চোখ নাগিয়ে মাথায় ঘোমটা দিতে ইশারা করলো। জেবা জিব্বা কামড়ে চটপটে কণ্ঠে বলল, ইস আপা মনে নাই। এটুকু বলে দাঁত কেলিয়ে হেসে মাথার কাপড় দেওয়ার চেষ্টা করে বলল, আসলে আমি এত লম্বা, আমার শরীরটা এত সুগঠিত যে শাড়িটাও আমার খাটো হয়। এই দেখো আঁচল মাথা অবধি আসেই না। আচ্ছা আপা আমি কি উনার সমান সমান নাকি একটু বেশি লম্বা? গলায় খাবার আটকে গেল মুনতাহার। তবদা খেয়ে তাকিয়ে রইল রোমানা। প্রেরণা ঠাস করে খাবার প্লেট টেবিলে রেখে বলল, এত সুগঠিত দেহ তোমার, তবু আমার ছেলে রাত বিরাতে বাইজি গৃহে কী করে? ওই দেহ দিয়ে তো স্বামীকেই আটকে রাখতে পারো না, রোজ রোজ সংসার সাজতে লজ্জা করে না? সকলে কাচুমাচু হয়ে বসে রইল। কেবল বোকা বোকা হেসে জেবা বলল, তিনি বলেছেন এ বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী আমি। তিনি এও বলেছেন এবারে জমিদার বাড়িতে বিশ্ব সুন্দরী পুরস্কার প্রদান করা হবে, বিশ্ব সুন্দরী জেবাই পাবে সেই পুরস্কার। এটুকু বলেই লজ্জায় মাথা নত করে খেতে শুরু করলো জেবা। প্রেরণা ক্রোধান্বিত হয়ে কিছু কটু বাক্য উচ্চারণ করতে যাবে, তার পূর্বেই অরুণা তাকে থামিয়ে দিল। ফিসফিস করে বলল, বাদ দে ছোট বউ, জানোসই তো মেয়েটা আধ পাগল। শবনম সহ বাকি সবাই হা করে কিছুক্ষণ তাকিয়ে রইল জেবার দিকে। আশেপাশের দাসীরাও গোপনে হাসছে, কিন্তু এসবে জেবার কিছু যায় আসে না। সে তার মতোই পা দুলিয়ে দুলিয়ে ভোজন করছে। এক পর্যায়ে শবনম নিজের পা দিয়ে তার এক পা ঠেসে ধরে বলল, কতদিন বলবো খাবার সময় পা নাচাবে না? তুমি কি আমার কাছে আরও অপমানিত হতে চাচ্ছ? এবারেও বোকা বোকা হাসলো জেবা, জিব্বা কামড়ে বেশ শব্দ করেই বলল, ইস আপা এক্কেবারে মনেই ছিল না।
বহুদিন পর পাঁচফোড়ন গৃহে চিরচেনা সুরটি শুনতে পেল মুনতাহা। আচমকা বুকের ভিতর ধরাস করে উঠল তার। যা নিতান্তই অনুচিত তাই ঘটল বোধহয়। গোধূলি লগ্নে ছাদে বসে কি বাঁশি বাজাতে পারে এক নিমেষেই বোধগম্য হলো মুনতাহার। সে সাথে ভীষণ করে অবাকও হলো। সত্যি আশ্চর্য, রঙ্গন চৌধুরী এ বাড়িতে বাঁশি বাজাচ্ছে, সুর বুনছে রঙ্গন চৌধুরী। শুধু যে সুর তা নয়, প্রেমের সুর ধ্বনি বাজছে। হঠাৎই বিষণ্ণ সুরে প্রেমের আগমন যে শূন্য বুকে তবে কি পূর্ণতা খুঁজে পেল? যে প্রেমের ঘরে তালাবদ্ধ ছিল এতকাল, সে তালা ভাঙল কে? একরাশ কৌতূহল নিয়ে ধীর পায়ে ছাদে গেল মুনতাহা। রঙ্গনের পিছনে গিয়ে দাঁড়াতেই থেমে গেল বাঁশির সুর। মুনতাহার দিকে না ঘুরেই রঙ্গন মৃদু সুরে বলল, তুমি কি জানো মোর প্রেয়সী, আমার বাঁশি থামিয়ে দেওয়ার এক ঐশ্বরিক ক্ষমতা আছে তোমার। উপন্যাস শুনতে শুনতে রহস্য খুঁজে পাওয়ার মজাই আলাদা। যেহেতু শুরুর দিকটাই সব রহস্য লাগবে, পরবর্তীতে সব উদ্ঘাটন হবে। শ্রোতারা যে মাত্রা ইন্টেলিজেন্ট, হয়তো আর 2-3 দিন পর্ব দিলেই টের পাবে সব। সুতরাং ধৈর্য সহকারে আমার সাথেই থাকুন, আর এই পর্ব সম্বন্ধে 2-1 লাইন কমেন্ট বক্সে লিখে যান। আশা করছি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।